আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি কেমন বাংলাদেশ চাই আমরা এর ২৮তম পর্বে। আজকে আমাদের সাথে অতিথি আছেন জনাব সামি দোহা, যিনি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, রাইটার, অ্যাক্টর, প্রোডিউসার, স্টার্টআপ বিল্ডার। উনি একজন গ্লোবাল টেলিকমিউনিকেশন এক্সপার্টও, যার স্পেশালাইজিং আছে 3G অ্যান্ড 4G অ্যাক্রস এ, এবং উনি যেটা মেক্সিমাম সময় যে সার্ভিসটা দিয়েছেন মিডল ইস্ট এবং ইস্ট আফ্রিকাতে, ইস্ট এশিয়াতে। ধন্যবাদ জনাব সামি, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে আরো একজন থাকবেন ইনশাআল্লাহ। উনি এই মুহূর্তে একটু জ্যামে আটকে আছেন। যিনি জনাব মাহফুজুল্লাহ বাবু, বিজনেস এডিটর, অর্থনৈতিক বিশ্লেষক, দ্য ডেইলি টাইমস অফ বাংলাদেশের। আপনাদের ২ জনকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আ আ জনাব সামি ভাই, আপনি এ জানেন আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে ইরানের যে যুদ্ধ এবং মিডল ইস্টে বর্তমান যে সংকটটা চলতেছে এবং এটার একটা প্রভাব বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই পড়ছে। আপনি একটি দীর্ঘ সময় মিডল ইস্ট, বলেন ইরান, বাহরাইন, ইরাকে সময় পার করেছেন। আম সেইজন্য আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাবো আপনার যে আপনি ওদের সাথে মিশার সুযোগ হয়েছে, তাদের সরকারকে দেখার সুযোগ হয়েছে, তাদের লোকাল পিপল দের সাথে কথা বলার যে সুযোগটা হয়েছে। আপনি আসলে কিভাবে দেখছেন বর্তমান অবস্থাটাকে? তাদের চিন্তাটা কেমন? তাদের রাজনৈতিক চিন্তাটা কেমন? আ আরেকটা যদি কোয়েশ্চেন করে রাখি ছোট করে, সেটা হচ্ছে যে ইরান হচ্ছে ২য় মুসলমান দেশ যারা ইসরায়েলকে দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। সেটার জন্যই কি তারা তাদের এই মানে তাদের এই পানিশমেন্টটা বা এই অবস্থাটা কি মানে তাদেরই কর্মের ফল আপনি মনে করেন কি? অনেক বড় কমপ্লেক্স একটা কোশ্চেন। কারণ এটাতে অনেকগুলো পার্ট আছে। জি, আর আমি প্রথমেই আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আমাকে অনেকে হয়তো স্ট্যান্ড আপ কমেডিয়ান বা অ্যাক্টর হিসেবে দেখে। তো আপনি আমাকে সিরিয়াসলি ট্রিট করলেন, যে আমার টেলিকম কেরিয়ার বা আমার ইন্টারন্যাশনালি যে কাজ করার অভিজ্ঞতা সেটা আপনি মূল্যায়ন করে আমাকে অনুষ্ঠানে দীর্ঘদিন ধরেই আমাকে বিভিন্নভাবে এই সময় সুযোগ করে আমন্ত্রণ জানিয়েছেন। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আ ধন্যবাদ। তো তো এবং আমি যথেষ্ট সিরিয়াসলি সব অ্যান্সার করার প্রতিজ্ঞা করছি। তবে ইনশাআল্লাহ। গোয়িং ফরওয়ার্ড, হ্যাঁ, তো এখন লেটস গো ইনটু দিস। এখন আমরা যে মুহূর্তে কথা বলছি, জি, আমরা কনফিউজ। হরমুজ প্রণালী কি বন্ধ না খোলা? জি, আলোচনা হচ্ছে কি হচ্ছে না? শান্তি চুক্তি হয়েছে নাকি আবার হতে যাচ্ছে? হ্যাঁ, এখন এভরিডে নিউ নিউজ আর কামিং। একবার ইউএসএ এন্ড ইরান, এই পুরো জিনিসটা একটা বড় একটা টাগ অফ ওয়ার, পিং পং চলছে। যেমন একবার প্রথমে আমরা এক সপ্তাহ আগে বা 4-5-6 দিন আগে দেখলাম জি, জি, যে ঠিক আছে, শান্তি চুক্তি হয়েছে, পাকিস্তান মাঝখানে বসে দুজনকে মাথায় হাত পা বুলিয়ে দিয়ে শান্তি চুক্তি করলো, টুইট জি, টুইট হলো, টুইট ফাঁস হয়ে গেল, আরো অনেক কিছু হলো। জি, তারপরে যেটা হলো, হঠাৎ করে ইসরায়েল, যে শান্তি চুক্তির একটা বড় যে ব্যাপার ছিল যে লেবাননে আক্রমণ বন্ধ করতে হবে, তো লেবাননে তারা গিয়ে আবার বিশাল ভাবে তারা আরো বোমাবাজি শুরু করলো। তো আচ্ছা, তারপরে যেটা এখন হলো যে ঠিক আছে, লেবাননের সাথে ১০ দিনের শান্তি চুক্তি হলো, কিন্তু ইরান হঠাৎ করে আবার মোটামুটি যখন তেলের দাম পড়া শুরু করলো যে ঠিক আছে এইবার মনে হয় শান্তি চুক্তি হচ্ছে, কিন্তু ইরান হঠাৎ করে আবার হুরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ভারতীয় জাহাজের মধ্যে ২-৩টা গুলিও করে দিয়েছে। এরকম অনেক জি, কিছু আমরা দেখছি। জি, দিস ইজ ভেরি কমপ্লেক্স। তো আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি যে এখন আসলে আমি কিভাবে দেখছি, আমি জি, আমি ডেফিনিটলি অ্যামিউজমেন্ট এবং কনফিউশন ২ টার সাথেই আমি দেখছি। আর আমি আপনি যেটা শুরুতে বললেন যে আমার আসলে দীর্ঘদিন এই জায়গাগুলোতে, মধ্যপ্রাচ্যের, যেটা বললাম যে শুরুতে আপনার সাথে কথা হচ্ছিল, জি, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইরান বা তেহরানেই আমার ২ টা বছর থাকা হয়নি। আমার টার্কিতেও থাকা হয়েছে, মানে কাজ করা হয়েছে। এবং টার্কি, সেটা হচ্ছে তুর্কিশ, হ্যাঁ? জি, তারপর হচ্ছে বাহরাইন, এখানে হচ্ছে গিয়ে আরব। আর জি, হচ্ছে গিয়ে ইরাকের যে পার্টটা আমি ছিলাম সেটা হচ্ছে গিয়ে সুলাইমানিয়া কুর্দিশ অটোনোমাস কুর্দিশ, রিজিয়নে ছিলাম। তো জি, আমি আমি সেটা খুব গর্ব করি যে আমি কুর্দিশ, টার্কিশ, আরব
পার্সিয়ান সবার সাথে আমার কাজ করা হয়েছে। সব দেশেই আমার থাকা হয়েছে। তাদের মানুষজনের সাথে আমার মিশার সে সৌভাগ্য হয়েছে। তাদের খাওয়ার সৌভাগ্য হয়েছে। দ্যাট ওয়াজ অল বিউটিফুল মেমোরিজ আ লট। কিন্তু সেটার সাথে একটা ডিপ ডাউন আমার অনেক কিছু এক্সপেরিয়েন্স করা হয়েছে। যদি আমি ইরানের দিকে তাকাই, ইরানের পুরা সমাজ ব্যবস্থা, মানুষের আচার-আচরণ, ইসলামিক অবকাঠামো, তাদের পলিটিক্যাল সিস্টেম এগুলো কিন্তু আসলে অত্যন্ত কমপ্লেক্স। আমাদের মতো সহজে কিন্তু বুঝিয়ে দেওয়া যায় না। আমি শুধু এতটুকু করে বলি, যেমন একভাবে বলে দেওয়া যায় না যে সবাই কি খোমেনির সমর্থক কিনা। একভাবে আচ্ছা, যেমন বলা যায় না, বিভিন্ন বিভাজন আছে। তাদের কিন্তু প্রচন্ড কঠোর হস্তে তাদের বিরোধীদের দমন করার জি, অতীত ইতিহাস আছে, জি। বর্তমানেও আছে। বর্তমানেও আছে, জি। এবং হ্যাঁ, এবং তাদের যে শাহ 1970s আগে তাদের যে রাজা ছিল শাহ, তাদের জি, নিয়ে এখনো একটা বড় অংশ মানুষের, আমি অনেকের রোমান্টিজম দেখেছি। আমি এখানে সবার আগে শুরুতে বলে দিই, এই পডকাস্টে আমি যা বলছি সবকিছু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। অবশ্যই, And অবশ্যই, আমি জি। কিন্তু কোনো নো, আমি রাজনৈতিক বিশ্লেষক নই। জি, সো অনেক কিছু আমার সাদা চোখে দেখা। তো আমি সেই জায়গাগুলোতে গিয়ে যেটা দেখেছি যে আমি যেটা বললাম যে এখন আপনি কিন্তু দেখবেন যে IRGC ইজ অ্যাটাকিং অর সেন্ডিং দ্য মিসাইলস। আপনি জি, কিন্তু কোথাও দেখবেন না ইরানিয়ান আর্মি। জি, তো ইট ইজ IRGC ইজ খোমেনির নিজস্ব প্রেসিডেন্সিয়াল গার্ড বা ইসলামিক রেভলিউশনারি গার্ড, হ্যাঁ, হুম, বা হুম। পুরো নামটা যাই হোক আমি যেটাই স্পেশাল বললাম। বাহিনী, জি, জি, কিন্তু ইসলামের হ্যাঁ, কিন্তু তারা কিন্তু ইরানিয়ান আর্মি না। ইরানিয়ান আর্মি ইজ ধরেন প্রেসিডেন্টের অনুগত। এটা জি, কিন্তু সেই ৮০ দশক থেকে কিন্তু খোমেনি, তখনকার জি। খোমেনি, আমি পুরো নামটা ভুলে গেছি, সরি। আহ আয়াতুল্লাহ এবং খোমেনি, আয়তাল্লাহ খোমেনির মানে আগে প্রথম যে আগে খোমেনি ওরা যিনি জি, এসে, খোমেনি, জি, 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 হ্যাঁ, হ্যাঁ, জি, এবং রাফসানজানি, প্রেসিডেন্ট রাফসানজানি দুজনের মধ্যে কিন্তু প্রচন্ড অবিশ্বাস ছিল এবং জি, তাদের সরকারের মধ্যে কিন্তু দ্বিধা বিভক্ত ছিল। এই জন্য কিন্তু নিজস্ব রেভলিউশনারি কোর গ্রুপ গার্ড গুলো রাখা হয়েছিল। তো এই জি, কথাগুলো বলার কারণ হচ্ছে যে ইরান ইজ এ ভেরি কমপ্লেক্স স্ট্রাকচার। কি এখানে মানুষের মধ্যে কে যে চর, কে যে সরকারের চর, কে যে গুপ্তচর এটা বোঝা যায় না। জি, আমি যে টাইম গুলোতে আমি ইরানে ছিলাম, তেহরানে, জি, এবং স্পেশালি যেহেতু আমি ফ্রেঞ্চ কোম্পানির হয়ে কাজ করছিলাম, আমাদের স্ট্রিক্টলি অনেক রকমের নীতিমালা দিয়ে দেওয়া হচ্ছিল। তো অনেক কিছু আমি বুঝেছিলাম, অনেক কিছু নীতি, কঠোর নীতি আসলে কাগজে কলমে এত কঠোরও না, আবার অনেক জি, কিছু খুব সাবধানে থাকতে হয়। যেমন আমাদের বলেছিল যে ওইখানে কিন্তু মহিলারা পর্দা করে ওনাদের সাথে কোনো রকমের সংস্পর্শ মেলামেশা বা কোনো কিছু করা যাবে না, এটসেট্রা এটসেট্রা। তো আমি দেখলাম যে আমি খুব ভয়ে ভয়ে ঠিক আছে ইরানে মহিলাদের থেকে দূরে থাকতে হবে বা এরকম না, মানে বাট দেখলাম যে তারা গাড়ি চালাচ্ছে, তারা একসাথে কাজ করতেছে, আমাদের সাথে এসে হ্যান্ডশেক করতেছে। তারা কিন্তু জাস্ট যে ঘোমটাটা দিয়ে রেখেছে বিকজ তাদের যে এখানে স্পেশাল পুলিশ আছে আবার এই পর্দাগুলো দেখার জন্য। এইটুকু কিন্তু তারা কিন্তু মেকআপ ইউজ করতেছে, কসমেটিক সার্জারি ইজ প্রচুর পরিমাণে ইউজ করা হয়। তো এই যে কমপ্লেক্স লেয়ারিং কিন্তু আসলে এই পারসেপশন এবং কমপ্লেক্সিটি আমরা যে জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু কখনোই আমরা কিন্তু ধরেন ওইখানে একটা সুন্নি শিয়া ব্যাপারটা মিডল ইস্টে কিন্তু একটা বড় রকমের ব্যাপার। এটা এটা কিন্তু ৮০০ শতাব্দীর পর থেকে যে জিনিসটা মাথাচাড়া দিয়েছে আসলে মুসলিমদেরকে বিভিন্নভাবে দৃঢ়ভূত করা, বা পারস্য পুরনো এম্পায়ার ব্যাপারটা জাতিগতভাবে দেখতে গেলে ওটা আসলে অনেক কমপ্লেক্স, সত্যি কথা। তো এখন আমি কামিং ব্যাক যে কমপ্লেক্সিটি পুরো জিনিসটা, যে মানুষের মধ্যে প্রচুর অবিশ্বাস আমি দেখেছি, যে আমরা আসলে এবং পলিটিক্যাল কোনো ব্যাপারে আমরা কথা বলতাম না, বাট উই ট্রাই টু সে। বাট আমিও দেখতাম যে বিভিন্ন মানুষজন খোমেনিকে নিয়ে অসন্তোষ প্রকাশ করছে, আবার অনেকে দেখা যায় যে তারা না, রাজা ভালো ছিল না, খোমেনি ভালো। তো এটা আসলে দ্বিধা বিভক্ততা থাকবে। তো এখন কারেন্ট সিচুয়েশনটা কি, যখন আপনার প্রথম কোশ্চেনটা আমি যদি বলি, যা সেকেন্ড মানে প্রথম কোশ্চেনে একদম লাস্টের পার্টে বললেন যে ইরান তো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু কোন জি, সরকারটা ছিল তখন, এটা কিন্তু মনে রাখতে হবে। হুম। জি, শাহ যখন ছিল, ইরান ওয়াজ নট লাইক দিস। শাহ শাহ পাহলভি যিনি ছিল, জি, হি ওয়াজ ভেরি ফরওয়ার্ড মাইন্ডেড, হি ওয়াজ ভেরি ভেরি ওয়েস্টার্ন। তখনকার সময়ে 1970s বা 60s এর
ইরানি জি, নারীদের ছবি দেখলে মনে হবে যে হলিউডের ছবি দেখছেন। জি, সো তারা কিন্তু প্রচুর পাশ্চাত্য ঘেঁষা ছিল। তারপরে এসে কিন্তু খোমেনি আসার পরে পুরো ইসলামী শাসনতন্ত্র আসার পরে তারা পুরোপুরি সবকিছু বদলে গেল। কিন্তু শুধু তাই নয়, তারা কিন্তু একটা দীর্ঘ দশক ধরে তারা কিন্তু ইরাকের সাথে একটা যুদ্ধে ছিল। আপনার কিন্তু মনে আছে যে ৭০ থেকে ৮০ দশক শেষ জি। পর্যন্ত মানে ৯০ দশকের শুরু পর্যন্ত বা সামি ভাই, 89, 88 সামি ভাই পর্যন্ত একটু জি, যদি ইন্টারাপ্ট জি। করে যে একটু আসসালামু আলাইকুম। জি। হ্যাঁ, আহ, সালাম সালাম ভাই, আমি সরি একটু লেট আসসালামু হয়ে গেল। আলাইকুম। আসলে লাস্ট মোমেন্টে কোনো নিউজ রুমে একটু হুম। কাজ বেড়ে গেছিল আর কি। ওকে, বুঝতে পারছি বাবু ভাই। সামি ভাই। ওয়ান্ডারফুল সেইং ইউ ভাইয়া। আপনি ওকে, তো আসতেছিলেন না, আমি ইচ্ছা মতো আমার যেটা জানি না সেগুলো নিয়েও ইচ্ছা না মতো না না, গাল গল্প আপনার বলে এক্সপার্টিস তো, বলছিলাম। আপনার জিনিস ইটস ওকে। শুনবেন। ধন্যবাদ জি। মাহফুজুল্লাহ, আপনাকে কৃতজ্ঞতা, আপনি ব্যস্ত সময়ের মধ্যে সময় দিচ্ছেন। আমি সামি ভাই থেকে শুনছিলাম, সামি ভাই যদি আপনি কন্টিনিউ করেন যেটা আচ্ছা, বলছিলেন আমি জাস্ট আপনি। খালি বাবু ভাইকে একটুখানি বলছিলাম যে দ্য কমপ্লেক্সিটি অফ দ্য তেহরান বা ইরানের জি, শাসন ব্যবস্থার মানুষের আমি যে যে জিনিসটা দেখেছিলাম যে এটা অতীত হিস্ট্রি ঘাটলে যে রাজা শাহ পাহলভি থেকেও ইসলামী শাসন ব্যবস্থা এবং তারপরে ইরাকের সাথে ওয়ার এবং লম্বা টাইম তো তাদের বিভিন্ন সময় মধ্য দিয়ে যেতে হয়েছে এবং সেটার সাথে আমি যেটা খুব বড় এক্সপিরিয়েন্স করেছি সেটাই যে ইউ উইল নেভার নো যে অ্যাকচুয়ালি কে চর, কে যে সরকারের চর, কে যে না, এটা আপনি জানবেন না। এখানে কিন্তু খুবই ইটস এ ভেরি ভেরি পুলিশ স্টেট। হ্যাঁ, এবং খুবই ইসলামিক শাসন ব্যবস্থাকে খুবই ভালো মতোই ইম্পোজ করা হয়। আমি ওয়ার্ডটা খুব কেয়ারফুলি প্রেজেন্ট করেই বললাম। তো আমি যেটা বললাম যে এগুলো আমার এক্সপিরিয়েন্স করার ব্যাপারটা। তো এইটাই। আর আপনি যে এই লাস্টের কোশ্চেন যেটা বললেন যে ইরান তো প্রথম মানে ওয়ান অফ দ্য সেকেন্ড কান্ট্রিজ সেকেন্ড, জি, ইয়েকে তুর্কি পর, ইসরায়েলকে তুর্কি পর। আপনার ইয়ে জি, দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটাও মনে করে দিলাম যে এই জন্য যে রেজা শাহ পাহলভি বা ওই কিংস স্টেটটাই কিন্তু কিংস টাইমটা কিন্তু ডিফারেন্ট ছিল। আর এটাও কিন্তু মনে রাখতে হবে তাহলে আরব ইসরায়েল ওয়ার ইভেন 1948 যখন প্রথম ওয়ার হয়েছিল মানে ইসরায়েল স্টেটটা ফর্ম করার পরপরই কিন্তু যে মোটামুটি বিভিন্ন দেশগুলো অ্যাটাক করেছিল, হ্যাঁ তখনও কিন্তু ইরান ওয়াজ নেভার ইন দ্য গেম। ইভেন 6 days ওয়ার 1967 যে ইভেন সেকেন্ড আরব ইসরায়েল ওয়ার কখনই কিন্তু ইরান কিন্তু ওয়াজ নট পার্ট অফ এনি অফ দ্য অ্যাটাকস অন ইসরায়েল। আবার এগুলোর সাথেও আবার মনে রাখতে হবে যে জর্ডান কিন্তু সবসময় ডুয়াল রোল প্লে করে এসছে এইগুলোর সাথে। সো ইসলামিক স্টেট বা আরব স্টেট, সরি আমি ওয়ার্ডটা রং ছিল, আরব স্টেট, পার্সিয়ান স্টেট, এই পুরো জিনিসটা এবং ইসরায়েল এদের সাথে কিন্তু সম্পর্ক এবং পুরো জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ভেরি ভেরি কমপ্লেক্স গোয়িং ফরওয়ার্ড। এই জন্য আমি শুরুতেই বললাম যে আমি কিভাবে দেখছি, আমি অ্যামিউজমেন্ট এন্ড কনফিউশন সবকিছু নিয়েই দেখছি বিকজ জি, ফর মি নো প্রেডিকশন ইজ গোয়িং টু ওয়ার্ক। আমার কাছে অন্তত আমার ছোট জানা মতে আমি এখন পর্যন্ত কোনো প্রেডিকশন দেখছি না। আই এম নট সিইং এনি কাইন্ড অফ পিস হ্যাপেনিং এনি টাইম সুন। ইটস এ লং টাইম এসকেলেশন কামিং ফরওয়ার্ড, এই আর কি আমি বলছিলাম। জি, জি, আপনার সাথে লাইক দিস ইজ দ্য ক্যান্সার সেলস, যে এই ক্যান্সার যতদিন থাকবে ইসরায়েল। ততদিন আপনার যে কি বলে মিডল ইস্ট কখনো শান্ত হবে না। জি, বাবু, আপনি শুনছিলেন কিছু কথা। সামি ভাই আসলে তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিল আর কি, তার মিডল ইস্টে, ইরানে, বাহরাইনে, ইরাকে, তুর্কিতে যে ওনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আমরা শুনবো আরো সামি ভাইয়ের কাছ থেকে। আপনার কাছ থেকে আসলে এটার ইম্প্যাক্টটা বাংলাদেশে জানার চেষ্টা করব। আপনি একজন অর্থনৈতিক বিশ্লেষক, আহ, না না, আমি সাংবাদিক, বিজনেস জার্নালিস্ট। বিজনেস জার্নালিস্ট। তো স- আহ, আমাদের সবই আসলে বিজনেসের ভিতরেই পড়ে। আপনার কাছ থেকে আসলে এটার ইম্প্যাক্টটা জানার চেষ্টা করবো। আসলে আমরা কোন অবস্থায় আছি। আমরা কিন্তু মানে প্রতিদিন বাংলাদেশের মানুষের কাছে কিন্তু মনে হয় যে শেষ হইলেও হইল না শেষ। মানে হয় শেষ সকালে, রাতে বেলা ঘুমাইতে যাওয়ার আগে মনে হয় যে সবকিছু সুন্দর, আবার সকালে দেখা যায় আবার যুদ্ধ শুরু হয়ে গেছে, আবার কি হইতেছে, আবার নতুন করে ভয়েস আসতেছে আইআরজিসির যে না তারা কোনো জাহাজ দিবে না। বাংলাদেশ থেকে একভাবে সরকার বলতেছে 6টা জাহাজ আসতেছে, আবার ওই 6টা জাহাজে দেখা যায় কিছু নাই। আবার এক জাহাজ পার হইতে পারে না, এটা কালকে আসবে পরশু আসবে। তেলের কি অবস্থা বাংলাদেশ তো আসলে, আপনি যদি ধরেন কাতারের যে গ্যাস, তারপরে তেল, আমাদের রুটটা কিন্তু এটা, মানে আমরা খুব বেশি এফেক্টেড এই যুদ্ধের মাধ্যমে। তা আপনি কি দেখতেছেন আসলে? আমরা বাংলাদেশ আরো
মানে বর্তমান অবস্থাটা কি, এটার কি হইতে পারে যদি এই অবস্থাটা চলমান থাকে আর কি? সত্যিকারের অবস্থাটা যদি তুলে ধরেন একটু। রাফলি এখন যে সরকার প্রতি মাসে $800 মিলিয়ন মতো ভর্তুকি দেওয়া লাগছে, তো আমরা যদি বলি যে এখানে যদি এই জাস্ট এই পরিস্থিতিতেই যুদ্ধ সাস্টেইন করে আর কি, তো অ্যানুয়াল ভর্তুকি হবে $10 বিলিয়ন। তো জি, এটা কিন্তু মানে বড় অঙ্ক, যেদিকে আমাদের ফিসকাল স্পেস, যে আমরা যখন থেকে ইকোনমি ট্র্যাক করি ফর দ্য লাস্ট 1.5 ডেকেডস, এর মধ্যে কিন্তু কখনো বাংলাদেশের বাজেট এত চাপে পড়ে নাই যে এই যে আপনার আমরা যেটাকে অপেক্স বলি আর কি, যে জি, পরিচালন ব্যয়টাতে সরকারকে কখনো যে লোন করা লাগেনি, যে উন্নয়ন ব্যয়ের জন্য লোন করা লেগেছে। মানে এক কথায় যে আমরা হাত খরচ চালানোর যেটা, সেটাও এখন ধার করতে হচ্ছে। সো এই চাপ, তারপরে হচ্ছে যে ম্যাক্রো ইকোনমির, আমরা ফিসকাল সাইডে যদি দেখি যে জি, জিডিপি 7% নিচে হচ্ছে ট্যাক্স কালেকশন, ওয়েদার এটা মানে 10%-এর নিচে বাংলাদেশের মতো একটা লো অ্যাসপিরিং কান্ট্রি কিনা, যে আপনার সোশ্যাল প্রোটেকশন আছে, হ্যাঁ, তো কোনোটাই সাস্টেনেবল না। তার মাঝখানে হচ্ছে এই $10 বিলিয়ন ভর্তুকি বাড়বে। আর ধরেন যে 50%, আমরা একটা রাফলি যদি এস্টিমেট করি যে এখন ইমার্জেন্সি হিসাবে আমরা দেখেছি যে জানুয়ারি মাসে ডিজেল প্রচুর, হয়তো এই ট্রেন সরকার প্রুডেন্স বা কি থেকে আমি জানি না, আজকে এই ডাটাগুলো আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে পেলাম। জানুয়ারিতে প্রচুর আপনার ডিজেল ইম্পোর্ট করেছিল, ফেব্রুয়ারিতে খুব কম জি, করেছে, হয়তো ইলেকশন বা সিদ্ধান্তহীনতা কিছু একটা। মার্চে এবং এপ্রিলেও এটা কন্টিনিউ করছে হাই ইম্পোর্ট। কিন্তু যখন যুদ্ধ শুরুর পরে ডিজেলের যে আলটিমেট প্রাইস, যে স্পট মার্কেট জি, প্রাইস, সেটা কিন্তু প্রায় দ্বিগুণ। তারপরে হচ্ছে যে কাতার থেকে $6 যে ফার্ম কন্ট্রাক্টে যে আপনার এলপিজি গুলো কেনা হতো, জি, অ্যারাউন্ড $6, সেটি স্পটে ছিল হয়তো 8, 10, 12 এর মধ্যে। এটি কিন্তু এখন আপনার যে স্পট মার্কেট থেকে ট্রেডারদের কাছ থেকে কিনতে হচ্ছে $22 থেকে $28 রেঞ্জে। কিন্তু এখন যদি আপনি এই যে দ্বিগুণ বা তারও বেশি দামে যে জ্বালানি কিনে, এই জ্বালানি পুড়িয়ে আমরা যা উৎপাদন করছি, এই উৎপাদিত পণ্যের বিপরীতে আমরা কিন্তু বাড়তি ডলার পাবো না, বিকজ এক্সপোর্ট আপনি দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে। সবকিছু মিলিয়ে জি, দিস ইজ এ পারফেক্ট স্টর্ম। জি, এক কথা বলে যে আপনি খরচ করছেন বেশি, ডলার যাচ্ছে, ভর্তুকি দিচ্ছেন, কিন্তু সেগুলো পুড়িয়ে যা পাচ্ছেন আগের চাইতে কম পাচ্ছেন। সো যে আমাদের যে এক্সটার্নাল অ্যাকাউন্ট গুলো, সেগুলো হবে ফিসকাল প্রেসারে পড়বে সরকার। আর তার মাঝখানে একটা চেষ্টা আমরা দেখেছিলাম যে নির্বাচিত সরকারের মধ্যে যে বাড়ানো হবে না, এটি হয়তো ভুল চেষ্টাই। অর্থনীতিবিদরা বলছেন যে আসলে ইনফ্লেশন, আই মিন, যে জনপ্রিয় সিদ্ধান্ত আর কি যাকে বলে, পপুলার ডিসিশন নিতে গিয়ে আসলে দেরি করেছে বরঞ্চ বাড়াতে। জি, 115 টাকা করা হচ্ছে ডিজেলের দাম 100 থেকে। আপনি জি, জি, জানেন যে গতকালকে, আজকে থেকে এফেক্টিভ এটা। কিন্তু জি, ডিজেলের পারচেজ প্রাইস রাইট নাও এটা ছিল যে আপনার 198 অ্যারাউন্ড। তো জি, অকটেন 150-এর মতো খরচে কিনতে হচ্ছে বা লোকাল প্রকিউরমেন্ট হচ্ছিল, সেটা 140 হয়েছে। অকটেনে চাপ না, চাপটা আসলে বেশি ডিজেল। তো ডিজেলের চাপ। সবকিছু মিলিয়ে এখন সহ্য তো কিছু করতে হবে, তবে আমাদের আসলে এখন দোয়া করতে হবে যে এই যুদ্ধ যাতে থেমে যায়। কারণ আমরা উইদাউট এনার্জি উইল সি এভরিথিং স্টলড। জি, এটা হচ্ছে আহ, যে 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 আপনার রিজার্ভ যে জায়গায় নেমেছিল, সেখানে আবার নেমে যেতে পারে যদি এই যুদ্ধ আপনার এই পরিস্থিতি বা জ্বালানির এই দাম, আমরা যুদ্ধ যদি বাদও দিই, জ্বালানি ক্রুড $120 আশেপাশে যদি থাকে 1 বছর প্লাস, তো আমাদের রিজার্ভ কিন্তু আবার ওই যে সেই যদি আইএমএফ এর ওই যে BPM-6 বললি 15-16-তে নেমে যাবে। বুঝতে পেরেছি। জনাব মাহফুজ, আপনি মাহফুজুল্লাহ, আপনি যেহেতু আছেন, আপনাকে যদি একটু ইয়া করি, গভর্নমেন্টের তো অনেকগুলি ফিনান্সিয়াল প্রজেক্ট যেগুলি আছে, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে এখন প্রবাসী কার্ড, নানান ধরনের কার্ড, প্রত্যেকটাই আসলে ফিনান্সিয়াল
অ্যাক্টিভিটিস এর উপরেই আছে। তো এগুলি মানে তারা কিভাবে চালু রাখবেন, বা এটা কি তাদের উপর একটা বোঝা হয়ে যাবে যদি এভাবে চলতে থাকে? আপনি জানেন যে আইএমএফ এর যে প্রিভিয়াস যে আপনার লোন কর্মসূচি, তার শেষ 2টা ট্রান্স আপনার বাকি আছে। এটা হয়তো শেষ কিস্তিটা চলে আসার কথা ছিল ডিসেম্বরে, কিন্তু আইএমএফ পিছিয়েছে যে নির্বাচিত সরকারের সাথে ডিল করার জন্য। কিন্তু আমাদের অর্থমন্ত্রী আজকেই ইয়ে থেকে আমেরিকা থেকে ফিরে প্রেস কনফারেন্স করেছেন। খুব একটা যেটি সময় মতো পাওয়া যাবে বলে তার টোনেও আমরা আসলে আশ্বস্ত হতে পারছি না। হয়তো ডলার হিসেবে এই যে 1.3 এটা খুব বড় ডলার না, বাট আইএমএফ এর একটা সিগনিফিকেন্ট হচ্ছে কি যে একটা দেশের ফুল বডি টেস্ট করে একজন ডাক্তার যে রিপোর্টটা দেয়, অনেকটা এইরকম আর কি, যে ইকোনমির স্ট্রাকচারাল ইস্যুস গুলোতে মিনিমাম কনসেনসাসে না আসলে সেদিক থেকে হচ্ছে ফ্যামিলি কার্ড বা এই যে সরকারের যে রাজনৈতিক প্রতিশ্রুতি যে জনকল্যাণের, সেগুলোর বাইরে গিয়ে সেগুলো যদি অ্যাড হয় নিশ্চয়ই একটা মানে যে আপনার কি বলে যে দ্বিমতটা প্রকট হবে। তো এটা একটা কি বলে দুঃসময় এই ধরনের যে পপুলার পলিটিক্যাল ডিসিশন গুলো এসছে আর কি। আমাদের আসলে ইলেক্টেড গভর্নমেন্ট এটিও খুব উইদাউট ইলেক্টেড গভর্নমেন্ট আমরা যে মানে কে আপনাকে কোথায় বিক্রি করে দিবে এগুলোর এক্সপার্ট। আমরা আমেরিকার সাথে যে চুক্তি আছে সেখানে দেখলাম বেরিয়ে আসছে ভদ্রলোকদের। হ্যাঁ, এটি হয়তো বাংলাদেশের বাস্তবতা যে রাজনীতিবিদরা বা পলিটিক্যাল গভর্নমেন্ট যে একটা সিস্টেম দ্যাট ইজ করাপ্ট, নো ডাউট। হ্যাঁ, কিন্তু হয়তো কিছু ভালো ভালো মানুষ একটা সার্টেন টাইম পর পর একটা বিশেষ পরিস্থিতি নিয়ে সেগুলো দূর করার অঙ্গীকার দিয়ে, কিন্তু তাদের উপর ভরসা করাটা আমি কি বাবু ভাইকে একটু সম্পূর্ণ কিছু কোশ্চেন করতে পারি? বিকজ আই হ্যাভ এ লট অফ কোশ্চেন। যেমন অ্যাকচুয়ালি যেমন এই যে তেল প্রাইস বাড়ানোটা, এবং আমার কাছে যেমন রাশিয়া ইউক্রেন ওয়ার, ওইটার প্রাইস আমরা দিচ্ছি। করোনার পরে আসলে ওয়ার্ল্ড ওয়াইডই অনেক কিছু বদলে গেছে। রাশিয়া ইউক্রেন ওয়ার ওয়ান অফ দ্য বিগ মেজর ইম্প্যাক্ট করোনা পরে। এবং আমার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি যেটা একটা দীর্ঘমেয়াদী আমরা একটা অস্থিতিশীলতার দিকে যাব, যেটা নট নেসেসারিলি হরমুজ প্রণালী বন্ধ, টানাপোড়ন, ইসরায়েলের টানাপোড়ন, এই ইউএস এর বেস থাকা না থাকা, এগুলোর একটা টানাপোড়ন লম্বা সময় আমরা হয়তো দেখবো আমার মনে হয়। এখন যেটা আসলে পলিটিক্যাল অ্যানালিস্টরা হয়তো আরো ভালো বলতে পারবে, কিন্তু এগুলোর সাথে আমি আরো কয়েকটা কোশ্চেন যেটা করতে চাই, যে আমরা বাংলাদেশ হিসেবে নীতিগতভাবে কি করছি? যেমন তেলের প্রাইস বাড়ানো, এটা গভর্নমেন্ট ওপেক্স এর জন্য হ্যাঁ কিছুটা ব্রিদিং রুম দরকার ছিল, কিন্তু এটার সাথে সাথে আমাদের যে আসলে যে পরিমাণ উৎপাদন বাড়ানো দরকার, কারণ আপনি ফ্যামিলি কার্ড বা ওই যে অন্যান্য যে কার্ড গুলো দেওয়া, এগুলো কিন্তু বিভিন্ন ওপেক্স এরই আসলে অগমেন্টেশন। কিন্তু আমাদের আসলে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে জিডিপি কে আসলে গ্রো করা, আমরা 2008-7-8 ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আসলে পার হতে পেরেছিলাম আমার মনে হয়, যে উই হ্যাড কৃষিভিত্তিক অনেক কাছে আমাদের নির্ভরতা ছিল। কিন্তু এখন আমরা কিন্তু, আমার যতদূর জানা মতে, আমাদের কিন্তু ইম্পোর্ট ইন্ডেক্স অনেক বেড়ে গিয়েছে এখন। এন্ড অলসো আমার ডলার রেট ইজ নট গোয়িং ডাউন, আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে। সো ইভেন আমরা কিছু না করলেও আমাদের টাকা কিন্তু কমে যাচ্ছে, ডলার রিজার্ভ অটোমেটিকলি কমে যাচ্ছে, আমাদের জিডিপি, এটা নিয়ে আর নাই কথা বলি, এটা নিয়ে অনেক কথা বলা যায়। কিন্তু এখন আপনি কি সরকারের মধ্যে কোনো মানে এই সময় কোনো এজিলিটি, আমি আপনাকে নিরপেক্ষভাবে জিজ্ঞেস করব, যে কোনো এজিলিটি, কোনো পলিসি মেকিং, কিছু একটা স্মার্টলি, যেমন আমাদের ইজ অফ বিজনেস এর ইন্ডেক্স অনেক কম, বা আমাদের এখন দেশীয় শিল্প, ম্যানুফ্যাকচারিং, বিজনেস, স্টার্ট আপ, এগুলাকে শক থেরাপি দেওয়া বা আরো এনার্জাইজ করা, আমার যেটা মনে হয়, যেটা হয়তো আমাদের সামনের, এবং কৃষি খাত খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা মনে হয় কৃষক কার্ড দেওয়াটা, এটারই হয়তো একটা শুরু হবে, যদিও এইসব ছবি টবি নিয়ে অলরেডি মিম শুরু হয়ে গেছে। কিন্তু এই মিম থেকে বের হয়ে বাস্তবতা নিরীক্ষে আপনি বাবু ভাই পার্সোনালি আপনি কি দেখছেন, বা আপনার কি মনে হয় সরকার আরো ভালো করতে পারে? এটা আমার ব্যক্তিগতভাবে সরকারের আসলে
প্রপার ম্যানেজমেন্ট অফ এভরিথিং। যে আমরা যদি একটা পলিসি ব্লান্ডার করি, একটা সময় ছিল অনেক পলিসি ব্লান্ডার শেখ হাসিনার আমলে হয়েছিল, কিন্তু আমরা তখন একটা গ্রোথ ফেজে ছিলাম। মানুষের হাতে কাজ ছিল, তাদের হাতে পয়সা ছিল। আমরা কিন্তু ফ্রম দ্য পিক অলরেডি ডিটেরিওরেটেড। আর এখান থেকে এই ধরনের ব্লান্ডার করার আসলে কোনো রুম নাই, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে আসলে গ্রোথ তো আসলে চাইলেই হবে না। এটার জন্য আমাদের এই যে আপনি ইজ অফ ডুইং বিজনেস এর কথা বলছিলেন, পলিসি গুলো আসলে গ্লোবাল ইনভেস্টরদের সাথে অ্যালাইন করা, এগুলো করে যদি ইনভেস্টমেন্টের নেক্সট ওয়েভটা আপনার মিনিংফুলি চালু করা যায়, দ্যাট উইল বি, সেটা আমাদের একটা বড় পুজিং স্পেস। এক এজাইলিটির কথা বলছিলেন, আসলে বাংলাদেশের টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, রাষ্ট্র যেভাবে দাঁড়ায়, আপনি যে খুব স্মুথ ওয়েতে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবেন সেটি টাফ অ্যাকচুয়ালি। যদি আপনার গ্রামে আপনি একটা বলে যে কোন একটা সিদ্ধান্ত থেকে শুরু করে সচিবালয় যে কোনো সিদ্ধান্ত কিভাবে ভেস্টেড গ্রুপ এন্ড ভেস্টেড ইন্টারেস্ট অথবা উইদাউট এনি ইন্টারেস্ট ফর নাথিং ইনফ্লুয়েন্স করে, হ্যাঁ, এক একজন এক এক দিক থেকে টানে। তো শেখ হাসিনার মতো একটা ডিক্টেটর হয়তো তাদের আই থিঙ্ক যে পরিমাণ পাওয়ার তাতে কনসেপ্ট, নানা রকমের এক্সপেরিমেন্ট অনেক কিছু করেছে, দ্যাট ডিডন্ট সাকসিড আলটিমেটলি বিকজ যে আসলে ওই গভর্নেন্সে গলত ছিল। আমরা এখানে সরকারটা তো এসছে মাত্র, কনক্লুসিভলি কিছু বলাটা এখন যে দ্যাট ওয়ন্ট বি ফেয়ার, খুব একটা অপটিমিস্টিক হওয়ার সুযোগ নাই। বিকজ দেখেন, এই যে জ্বালানি তেলের দাম সারা দেশে যেভাবে হোর্ডিং হয়েছে, কি শুধু মোটরসাইকেল চালকরা হোর্ডিং করেছে? এত তেল তেল আসছে, সরকার বলছে তেল দেওয়া হচ্ছে আগের বারের সমান, মাসে যা তেল দেওয়া ছিল, কিন্তু পাম্পের বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, পাম্পে যে পাম্পে গাড়ি আসতো 2 গাড়ি, তারা স্বীকার করছে 1 গাড়ি পাম্প নিচ্ছে। তো কোথায় প্রশাসন? আমার প্রশ্নটা হচ্ছে কোথায় প্রশাসন? এই যে সাবসিডি দেওয়া হয়েছে প্রতিদিন 160 কোটি টাকার উপরে ফুয়েলে, প্রায় 1.5 মাস সাবসিডি দেওয়া হয়েছে, 7,000 crore টাকা, এটা কার পকেটে গেল? তো এই যে ম্যানেজমেন্টটা, মনিটরিংটা, রাইট পলিসি নেওয়া, রাইট কাজটা করা, সেটা হচ্ছে নাম্বার ওয়ান। কিন্তু সেটা আবার আলটিমেটলি এক্সিকিউটেড হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে। আমরা আমাদের সচিব ব্যুরোক্রেসিকে যতটুক চিনি, আমাদের পলিটিক্যাল সিস্টেমকে যতটুক চিনি, এখানে মিসম্যানেজমেন্ট, করাপশন, এই জিনিসগুলো থাকে। তবে এটি দিস ইজ টু আর্লি টু সে। নতুন সরকার, তারা আসলে দাঁড়ানোর সুযোগ পায়নি। আমরা হোপ বলতে চাই, বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি যে মেজরিটি নিয়ে এসছে, they have power, তাদের জাস্ট কুল ব্রেনে উইথ এজাইলিটি এটাকে স্টিয়ার করতে হবে আর কি। জি, আমরা আশা করি আর কি, হয়তো বিএনপি অনেকেই বলে যেটা বিএনপির ফুল মেজরিটি নিয়ে আসাতে তারা জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাচ্ছেন, সেটা নিয়ে অনেক মানুষের অনেক অভিযোগ আছে। তা আমিও অভিযোগের ক্ষেত্রেই বলি, যদি এতদিন আমাদের অভিযোগ ছিল যে সব আওয়ামী দোসররা বসে আছে, তাহলে দোসরদের সরিয়ে এখন বন্ধুদের বসাচ্ছে, সমস্যাটা কি? দোসরদের তো সরাতে হবে। আগে পলিটিক্যালি বাংলাদেশের মতো এরকম পোলারাইজড একটা পলিটিক্যাল সিস্টেমে আপনি অ্যাডমিনিস্ট্রেশনটা আসলে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট ছাড়া যদি মানে সো কল্ড নিরপেক্ষদের হাতে তুলে দেন, এটুক আমরা কিন্তু সেখানেও কাজের লোকটাকে বসাতে হবে। কাজের লোকটা বসাতে হবে। মেন হচ্ছে যে
মূল কাজটা হবে কিনা আমাদের আমাদের কে কে কোথায় বসতেছে, কারণ আমাদের কিন্তু সবসময় সমস্যা থাকে, বলুন যে নিউট্রাল লোক থাকলে বা মানে ইউনূস সরকার কাজ করতে পারে না, কারণ কি সবই তো আওয়ামী লীগের ছিল। তো ইউনূস সরকার যাওয়ার পরে তো মাত্র 2 মাস, এখনো তো মানে মানে তাহলে যারা বসে আছে তাদেরকে সরাইতে হলে তো আবার বিএনপির লোক বসাইতে হবে। হয়তোবা সরকারের চিন্তাটা এরকমই, মানে আমি সহজভাবে চিন্তা করি এভাবেই আর কি। পরেরটা পরে দেখা যাবে, যদিও মাত্র 2 মাস হয়েছে, হয়তো এত কিছু অনেক কোশ্চেন আছে, যেমন খাল খনন থেকে খালের যে খনন হচ্ছে এটার মাটিটা কোথায় যাবে, এটা আবার কিভাবে ইউজ হবে, ওইটা নিয়ে আবার কোন ব্যবসা হবে, কতটুক খাল খনন হবে, কি হবে না হবে, যেমন কৃষিকাজ নিয়ে যে সামি ভাই বললেন অলরেডি নানান ধরনের মিম হচ্ছে, এটা সত্যতাও প্রমাণ পাওয়া গেছে, নানান জায়গায় হচ্ছে, ফ্যামিলি কার্ড আদৌ কি দিতে পারবে না দিতে পারবে। তো সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের আমাদের উচিত, তাদেরও চিন্তা করা উচিত আসলে বাংলাদেশের রাজনীতিটা কিন্তু 2024-এর পরে আর আগের মতো নাই। অনেক কিছুই চেঞ্জ হয়েছে বাংলাদেশের, যারা নতুন যারা জেনারেশনটা আসছে তারা কিন্তু আগের মতন করে চিন্তা করে না। আমাদের যে জেনারেশনটা ওইটা হয়তো আমরা অনেক কিছু বলে না বলে থাক, যাব না ওইদিকে যাব না, আমরা হয়তো দেশের বাইরে চলে আসছি, এতটা বলি নাই। কিন্তু এখনের জেনারেশনটা আমার মনে হয় যে বলবে, এতটা ইজি হবে না। তো সবারই আসলে এই বিষয়ে নতুন সরকারকে বলবো একটু সিনসিয়ার হওয়ার জন্য, যারা মন্ত্রী আছেন তারাও সিনসিয়ার হওয়া উচিত আর কি, যেহেতু মানে এই সমস্যাটা আমাদের এটা খুব বড় ধরনের সমস্যা। যদি আমরা স্নিগ্ধ ভাইয়ের ওখানে কারেন্ট চলে গেল নাকি? আমার একটু আগে জাস্ট কারেন্ট চলে গেল। আপনি কোত্থেকে উনি তো ইতালি, কানেক্ট হয়েছেন? আমি উত্তরায়, ওকে, আমার উত্তরায় কারেন্ট চলে গেল, আর উনি তো ইতালিতে। সরি আমার আমি আমার একটু শর্ট সার্কিটের সমস্যা হয়েছিল, হয়তো মাঝে মাঝে এটা হয় আর কি, কারণে আমি যেটা আচ্ছা, বলছিলাম। তো আসলে আমাদের মানে সদিচ্ছাটার মানে আমরা যারা আছি মানে বাংলাদেশের আপনি পার্লামেন্টে কিন্তু সবাই এডুকেটেড লোক, সচিব যারা আছেন তারাও কিন্তু হাইলি এডুকেটেড লোক, তারাই কিন্তু চুরিটা বেশি করেন। তারা কেন করেন জানি না, আমরা যে দেশের বাইরে আসার পরে দেখি যে বাংলাদেশের যে রিসোর্স গুলি, সামি ভাই আপনি দেখছেন হয়তো, আহ, যে রিসোর্সফুল আমরা, আমরা কিন্তু অনেকটা মানে বাংলাদেশের যে রিসোর্স গুলি দেশের বাইরে আসলে বোঝা যায় আর কি, যে আমরা যেটা রিসোর্সফুল দেশ, আমরা এগুলি ইউটিলাইজ করতে। ওনারে শিওর ইতালির কেউ ওখানে লাইট টাইট অফ করে দিচ্ছে, স্যাবোটাজ করছে। আপনার 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 সমস্ত আল জাজিরা বা বিবিসি বা সিএনএন এর কেউ এসে আপনাকে স্যাবোটাজ করছে। দুঃখিত আসলে, এটা বলছিলাম। আর সামি ভাই আমি লাস্ট আপনার কাছ থেকে যদি শুনতে চাবো, আপনার কাছে কি মনে হয় যে মানে ইউএস এর যে চাপগুলি দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তো আসলে সুস্থ মস্তিষ্কের একজন মানুষ না, উনি নানান সময় না যখন যা মনে চায় তার সেটা করে বেড়াচ্ছেন আর কি। ইরানের মানুষরা অনেক সিরিয়াস, আপনি তাদেরকে দেখেছেন, তারা কি মনে হয় যদি আপনার বলে যে ইউরেনিয়াম তারা এটা মানে ইউরেনিয়ামের কোনো ধরনের সমৃদ্ধ তারা এটা রাখবে না, টোটালটা ইউএস এর উপরে ছেড়ে দিবে, এই ধরনের কাজে কি তারা রাজি হবে মনে করেন? তারা এখন পর্যন্ত রাজি হয় নাই এই জিনিসগুলিতে। যুদ্ধটা আসলে কখনোই ইউরেনিয়াম নিয়ে ছিল না। জি ডেফিনেটলি আপনার তো মানে সবসময় একটা মোড়ক দেখাতে, একটা লেভেল দেখাতে হয়, কিন্তু জি ডেফিনেটলি এটা আমার ক্ষুদ্র জানা মতে, ক্ষুদ্র অ্যানালিসিসে, স্যার, আমি একটু ছোট হ্যাঁ করে বলি, ইরানিয়ানদের আমি এটা ছোট করে বলি, আমার কাছে আসলে ইরান যুদ্ধটা মানে মিডল ইস্টের যে সংকটটা এটা আমার কাছে ধর্মযুদ্ধই মনে হয় আর কি। জাস্ট আমার মতামতটা আমি বলে রাখলাম, আপনি বলেন। এটা দেখুন, এই এক এক দাগে জি এই পুরো জিনিসটা আসলে এত কমপ্লেক্স। এখানে এখানে জায়নিস্ট স্টেট থেকে শুরু করে এইখানে জিসিসি কান্ট্রি যেমন ইউএই, ওমান, কাতার, সৌদি, এদের যে পারস্পরিক ব্যাপার, হোল ব্যাপারটায় টার্কি, তাদের বর্তমান যে নিষ্ক্রিয়তা, তাদের ফিউচার প্ল্যান, তাদের ফিউচার চ্যালেঞ্জ, জি পাকিস্তানের কোনো মতে সাইড বেঞ্চে বসে তাদের একটা খেলা আছে। জি আপনি কিন্তু এটা মনে রাখতে হবে যে এই
12 দিনের যুদ্ধ প্রথম যখন হয়েছিল তখন একটা শুরু হয়েছিল যে ঠিক আছে ইরান সবকিছু সরিয়ে ফেলেছিল, ইউএসএ এসে B-52 দিয়ে আপনার বাংকার ব্রাস্টার দিয়ে তারা জি বলল শেষ, ওকে উই আর জি স্টপিং দ্য ওয়ার, ওকে। জি জি ইরান ওইখানে কাতারে 2টা মিসাইল মেরে 12 দিনের যুদ্ধ শেষ হয়েছিল। শেষ হলো, জি তারপর হঠাৎ করে আবার শুরু হলো এখানে। ট্রাম্পকে খুব, এই যে বললাম না মোটা দাগে বললেও হবে না যে ও তো একটা মূর্খ, কারণ বিকজ হি ইজ এ গ্রেট অ্যাক্টর, জি হি ইজ মূর্খ অলসো না মানে রানিং উইথ সামওয়ান, জি রানিং উইথ সামওয়ান স্ক্রিপ্ট অ্যান্ড হি ক্যান প্লে দিস রোল। আর আপনি এটা কিন্তু মনে রাখতে হবে যে এইবার চিন্তা করেন গত 2 বছরে মানে ইভেন এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে ট্রাম্পের জি উপরে গুলি চালানো হলো, কানে কানে গুলি গেল। জি তারপরে মানে এখানে যে ডেমোক্রেটদের মানে কোনো ইয়ে ছিল না, ক্রেডিট দিচ্ছিল না, মানে ট্রাম্পকে জাস্ট এনে বসায় দেওয়া হয়েছিল কিন্তু এই জি নির্বাচনটা, এটা বুঝতে হবে। তো of course these are the all known theory now is his puppet. এখন সামনে কি ইরানিয়ানদের যে বড় ব্যাপার আগে ছিল যে শাহকে নিয়ে তাদের আবার শাহ ফেরত আসতে হবে, এরকম আসতে হবে, এটা তাদের বেলুনটা ফুটে গেছে। আচ্ছা এই তাদের কয়েক মাস আগেও কিন্তু তাদের একটা বলা হচ্ছে যে তাদের প্রায় 10-20 হাজার অভ্যুত্থানকারীকে মেরে ফেলা হয়েছে বা সামথিং। জি অন্তত আমি এতটুকু জানি যখন তাদের দেশীয় স্বার্থের উপরে কেউ অ্যাটাক করে, জি আমাদের মতো না, ওরা হচ্ছে হুম তারা একদম পুরো এক হয়ে যায়। এটা একদম পার্সিয়ানদের যতই তাদের খমিনির উপর অনেক রাগ থাকুক, ইসলামিক শাসন ব্যবস্থার উপর তাদের অনেকেরই রাগ আছে, এটা কিন্তু জি এটা ধরেন আমি 30-40% মানুষের মধ্যে পেয়েছি। এটা আমি তেহরানের কথাই বলছি, ইভেন বাইরেও দেখেছি যে অনেকেই কিন্তু এখনো খমিনিকে মেনে নিতে পারে নাই, ইসলামী শাসন ব্যবস্থা মেনে নিতে পারে নাই এই 40-50 বছর পরেও। জি তো এত বছর পরে কিন্তু যখন এই অ্যাটাক গুলো হয়েছে, পার্সিয়ান ইজ টুগেদার স্ট্রং। আমি আমার এই ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে আমি আমার পার্সিয়ান অনেক এক্স কলিগদের সাথে কথা বলেছি, দে আর অল উইথ ভেরি হাই ইয়ে, মানে তারা কিন্তু একদম পুরো সোলফুল। এবং এর মধ্যে ওইদিকে বাইরে থেকে শাহের ছেলে গাধার মতো এসে যখন সে বললো হ্যাঁ বোম করতেছে খুব ভালো করতেছে, তাদের যে রোমান্টিজম ছিল শাহকে নিয়ে ওটাও কেটে ওটা গেছে, নষ্ট হয়ে গেল, জি যতটুকু ছিল একদম That's a পুরো pure মূল্য। LP people stance. জি জি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এখন হচ্ছে যে দে আর ভেরি ইউনাইটেড, দে আর ওয়েটিং ফর দিস, যে আয় মারবো খাবো, মানব আর খালি তোরা মানে স্থল যুদ্ধে আয়। এবং ইউএসএ এটা খুব ভালো মতো জানে, ওরা কিন্তু এইবার কিন্তু আমরা যে অ্যাটাক মানে ভেনেজুয়েলা বলেন, যেভাবে খোমেনিকে মারা হয়েছে, যে কোঅর্ডিনেটেড অ্যাটাক গুলা করা হয়েছে, এখন কিন্তু যুদ্ধ কিন্তু আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ব্লিজ ক্রেগ হয়ে একটা দেশ দখল করে ফেলা। আপনি কিন্তু রাশিয়া ইউক্রেন ওয়ার আপনি যদি দিকে দেখেন, এটা কিন্তু পুরোপুরি একটা দাবার মতো, মিলিটারি ইনস্টলেশন, এই ছোট ছোট স্কিরমিশ, হ্যাঁ, ড্রোন অ্যাটাক, সাইবার ওয়ারফেয়ার, হ্যাঁ, এখনো কিন্তু এই দিকেই মানে সবাই সবাইকে কিন্তু দাবার চালের মতো লাগছে। জি জি তো এইরকম যুদ্ধে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে যে এগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় না। আসলে শেষ হবে না, জি এই রাশিয়া ইউক্রেন ওয়ারও যেমন একটা লম্বা টাইম, তাদের ওইখানে একটা ব্রিদিং এরকম করে, একবার ইউক্রেন জায়গা নিচ্ছে একবার রাশিয়া জায়গা নিচ্ছে। আবার ঠিক সেরকম ভাবেই ইউএসএ কিন্তু চাইলে কিন্তু হিউজ বোম্বিং করতে পারতো, তারা করে নাই। ইরানও কিন্তু অনেক মিসাইল ছাড়তে পারতো, তারাও ছাড়ে নাই। আচ্ছা Everybody keeping their card, no one is showing their card. It's a very মানে সার্জিক্যাল স্ট্রাইকস অন ইচ আদার, ভেরি ক্যালকুলেটিভ। মানে তারা প্রত্যেকটা চাল এখন তারা পুরাপুরি দেখতেছে যে আমি যদি এটা করি তাহলে এটা হবে, আমি এটা করলে আমার এইভাবে স্টক মার্কেটে ইম্প্যাক্ট করবে, আমি এটা করলে আমার এরকম ভাবে এআই বাবুল ব্রাস্ট করবে, আমার জিসিসির ইকোনমি পড়ে যাবে, আমার স্টক মার্কেট ক্র্যাশ করবে, আমি পুরো নাই হয়ে যাবো। জি তো গোয়িং ফরওয়ার্ড কি, তো সত্যি কথা যে এটা আসলে আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি শেষ হওয়ার মতো কোনো স্কিরমিশ না। আর যদি হয় তো খুবই ভালো হবো। আই থিঙ্ক নোবডি ওয়ান্টস এ ওয়ার, nobody wants a war. I don't want it. I don't like it. And unfortunately, it's a cancer. The cancer cell, they have their whole plan for the promised land and the promised world. And well, they're going forward to আসলে
আমাদের নিজেদের আসলে ঘর গোছানো দরকার এই মুহূর্তে। আমি এই জন্য যে বাবু ভাইয়ের আমি আসলে এত কথা বলতেছি, কিন্তু আমি আসলে বাবু ভাই থেকেও আসলে অনেক কিছু না, শুনতে চাই। আমরাও আসলে কারণ খুব ডিভাইডেড নেশন হয়ে গেছি। আমাদেরও এই যে কিছু শাহ দেখবেন আপনি, যারা এন্টি পিপল স্ট্যান্স নিয়ে শুধু ক্ষমতাটা নিতে চায়, জি আবার ক্ষমতায় থাকার জন্য এন্টি পিপল স্ট্যান্স নেয়। হ্যাঁ, তো যে ডিভিশনের মধ্যে আমরা ঢুকেছি, আমাদের আসলে জি ইন্টিগ্রেশন ছাড়া, পলিটিক্যাল ইন্টিগ্রেশনের আশা তো তো আজকে আমরা উই আর হ্যাপি উইথ দ্য ইলেকশন যে শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু যারা এই দেশের বামপন্থী কিংবা এই যে আওয়ামী লীগের পক্ষের লোক, তারা কিন্তু দে ফিল ডেপ্রাইভড। তো এখন হয়তো আমরা খুশি যে শেখ হাসিনা দেশে আর ফিরছে না, কিন্তু টুমরো তারাও কিন্তু একসময় আবার ঘুরে দাঁড়াবে। তো আসলে যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বা ইলেকট্রাল প্রসেস, এগুলো আসলে আহ, এগুলো দরকার এই কারণে যে গণতান্ত্রিক পদ্ধতি যখন স্মুথ হয়, তখন হচ্ছে জবাবদিহিতার, আপনি ভালো করেই জানেন সামি ভাই এবং ফয়সাল, যে তখন সুশাসন, প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, এই প্রক্রিয়াগুলো হয়। এটা একটা দীর্ঘ চর্চার বিষয়, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে একটা সার্টেন ইন্টারভ্যাল পর পর আসলে রেজিম চেঞ্জ হওয়ার যে আপনার অ্যাব্রাপ্ট পদ্ধতি, এবং এতে যে পলিসি, ইকোনমিক এন্ড ইভেন কালচারাল যে কি বলে হিকাপ হয়, ইউটার্ন হয়, এগুলো আসলে কোনো কিছুর জন্যই ভালো না আর কি। আর যে আপনার এই যে লো ওয়েজ, যে সমস্ত এজ, আপনার এই এজ গুলো কিন্তু আর এজ থাকছে না সামনে। আমাদের আহ, এই সময় যে আসলে ইউনিটি মানে মানে অ্যাকচুয়ালি এখন আমি আনফরচুনেটলি মনে করি যে এই সময় কিন্তু আসলে সংসদে আলোচনা আমাদের হওয়া উচিত জুলাই সনদ নিয়ে না। আমার মনে আমাদের হয় এই মুহূর্তে সমস্যাগুলো আসলে যে আপনার কাছে যেটা আমি যে জি আমাদের আমাদের অ্যাকচুয়ালি পলিটিক্যাল বা ইকোনমিক্যাল এবং স্ট্রাকচারাল সোশ্য ইকোনমিক্যাল যে রিফরমেশনটা সত্যি কথা যেটা দরকার, যেটা আমাদের ইজটা সবকিছুতে বাড়াবে, এবং যেহেতু আমাদের ব্যুরোক্রেটিক এবং আসলে ব্যুরোক্রেটির সাথে একটা ডিফারেন্ট বাঙালিয়ানা, আমাদের একটা ডিফারেন্ট একটা জিনিস আছে যেটা আসলে কোনো দেশে নাই, যে আমরা নিজেরা স্বতঃপ্রণোদিত ভাবে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং কমপ্লিটলি সচেতন ভাবে আমরা দেশের ক্ষতি করি আমি ব্যক্তিগত জি পর্যায়ে। এটা জি আমার মনে হয় আমি এটা খুব ইন্টারেস্টিংলি এটা আমি দেখেছি, যেটা আমাদের হয়তো আমি আমি মাইট বি, এটা সাউন্ড ভেরি রং, আমি জানি না নিজের দেশ নিয়ে আমার কথাটা, এটা এবং আমি আই ওয়ান্ট টু বি রং, সত্যি কথা। এটা- জি তো এটা আমরা সামি ভাই খুব সত্যি একটা কথা বলেছেন। মানে এটা আমরা সবসময় চাই, মানে এটা ফিলটা করি সবসময় চাই আমরা এটা ধারণাটা মিথ্যা হোক, কিন্তু আসলে দিন শেষে এটাই সত্যি আর কি। আহ, মাহফুজ, আমি সামি ভাইয়ের কোশ্চেনের সাথে একটা কোশ্চেন অ্যাড করব, যেটা আমি সাম্প্রতিক সময় যেটা আসছে, যেটা আমাদের যেটা মানে ঋণ খেলাপি যারা আছিলেন ব্যাংকের মালিকগণ, তারা আবার ফিরে আসছেন, তাদেরকে আবার ফিরে দেওয়া হচ্ছে। সেটাকে আপনি কিভাবে দেখেন? সেটা কি আসলে আহ, এটা আচ্ছা, এটা সরকার কেন করেছে ঠিক আমি জানি না, তার বিশ্লেষণ দিচ্ছেন বিভিন্ন জন বিভিন্ন রকম, কিন্তু আহ, আমি যদি এস আলমের মতো আহ, এদের জায়গায় থাকতাম এবং টাকা পয়সা আসলেই পর্যাপ্ত পাচার করতাম, আমি হয়তো ওই যে এই 7.5% আর কি বলে ডাউন পেমেন্ট অফ দা, মানে ফর রিকভারি, বাকিটা 2 বছরের মধ্যে, মানে যা আপনি নিয়েছেন 2 বছরের মধ্যে ফেরত দিবেন, এইরকম শর্তে আহ, ধরেন 100 টাকা আমার ইকুইটি, আমি নিয়ে গেছি আপনার 20,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা। জি তো সেই টাকা ফেরত দেওয়ার জন্য আমি 100 টাকার ইকুইটি ক্লেম করতে আসব, এটার ম্যাথটা আমার কাছে ঠিক পরিষ্কার না। কেউ আসবে, I don't know, মানে ধরেন এই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তার এনপিএল 99%, জি এর মধ্যে তো আর একটু নাই যে এটার বোর্ডে বসার জন্য আই শুড ফাইট ব্যাক। জি এটা আহ, আমি একটু কিউরিয়াস দেখতে যে কারা কারা ফিরে আসলে আসে। বাট আমরাও কিছু কিউরিয়াস আছি মডারেট আসলে। খেলাপি আছেন যারা হয়তো যে আপনার ইকুইটি 500 টাকা, হয়তো 400-500 টাকা খেলাপি
বা 1,000 টাকা খেলাপি, তাদের জন্য ম্যাথটা কাজ করতে পারে। আচ্ছা, আই থিঙ্ক যে সামি ভাইও নিশ্চয়ই এইভাবেই ভাবছেন। আমি আমি এটা কিছু জিনিস বলি, শুরুতে বলি যে আমি একটা বলি যে অ্যামিউজমেন্ট এবং কনফিউশন নিয়ে দেখছি, এটা তো অ্যামিউজমেন্ট এবং কনফিউশন নিয়ে আমি দেখছি। আসলে আবার আমরা একটা কথা, যেমন কেউ কেউ বলছেন আমাদের বিভিন্ন আড্ডায় যে জি আপনার এই যে ব্যাংক বেল আউটটা যদি এন্টায়ারলি আপনার ট্যাক্স পেয়ারদের উপর চাপিয়ে দেওয়া হয়, আহ, আহ, সেটা আসলে যে আমাদের যে ফিসকাল স্ট্রেস জি সেটাকে শুধুই বাড়ায়। তার চাইতে অবশ্যই কোনোভাবে জি এই চোরদেরকে যদি অ্যাকোমোডেট করে আহ, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা পাওয়া যায়, অ্যাটলিস্ট ব্যাংক রান বন্ধ করা যায়। আহ, এটা মানে একটা প্রুডেন্সের গন্ধ পাচ্ছেন কেউ কেউ। লেটস সি। লেটস সি। হ্যাঁ, আসলে দেখা ছাড়া ওই যে আসলে স্বামী ভাইয়ের কথা বলতে হয় আরকি। যেটা অ্যামিউজমেন্ট এন্ড কনফিউশন এর ভিতরেই হয়তো আমাদের আরো কিছুদিন যেতে হবে। দেখি আসলে কি হয়। আমাদের দেখা ছাড়া আর কোনো উপায় নাই। ধন্যবাদ আপনাদের ২ জনকে আপনাদের ব্যস্ত সময়ের ভিতরে সময় দেওয়ার জন্য। এত রাতের ভিতরে আমাকে সময় দিয়েছেন। আবারও কৃতজ্ঞতা। আপনাদের ভালো থাকবেন। শুভেচ্ছা। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। শুভরাত্রি, আসসালাম দেখা হবে বাবু ভাই, নিশ্চয়ই। সাইদুল ভাই, সামি ভাই, থ্যাংক ইউ সো মাচ, দেখা থ্যাংক হবে, ইউ। আপনি দেশে আছেন, ওয়ালাইকুম সালাম। আমি ফোন করবো আপনাকে। ইনশাল্লাহ, জি, ইনশাল্লাহ সামি ভাই। ভাইয়া, আপনার কথা আরেকটু শুনতে পারলে ভালো লাগতো। জি, থ্যাংক না ইউ না, সো মাচ, ইনশাআল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ। আমরা সামনাসামনি আরো কথা হবে ভাই। আমরা সামি ভাই শিওর আপনার কাছ থেকে ইনশাআল্লাহ টেলিকমিউনিকেশন এর সেক্টর নিয়ে শুনবো। ভবিষ্যতে ইনশাআল্লাহ চেষ্টা করবো, মাহফুজুল্লাহ থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। হুম, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাম আলাইকুম ভাইয়া। বাবু ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা হবে ভাইয়া। ঠিক আছে, রেকর্ডিং কি স্টপ না এখনো হয়নি?